যারা পাকিস্তানকে ভালোবাসে, বাংলাদেশের যারা পাকিস্তান না রহে তকদীর পাকিস্তান জিন্দাবাদ, এই সিজ ফায়ার এবং হঠাৎ করে দেখলাম ডক্টর ইউনূসের একটা ফ্লাশ, যে ডক্টর ইউনূস তিনি ভারতকে এবং পাকিস্তানকে যেভাবে বলছেন তাতে মনে হলো ডক্টর ইউনূস কি বাংলাদেশে এখন তো তিনি উপদেষ্টা, তিনি কি ডোনাল্ড ট্রাম্পেরও উপদেষ্টা হয়ে গেলেন? একদিকে শেখ হাসিনা বিরোধিতা, এই আছিলায় ভারত বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের কোলে গিয়ে বসে পড়ল। তেমন কোলে বসলেন যে কোলে তো কাটা লাগানো। বার্মা নাগ নদীতে একেবারে বন্দুক হাতে এরকম ভাবে ঠাস ঠাস ফায়ারিং চলছে, এদিকে আরাকান পতাকা দিয়ে বাংলাদেশের সীমানায় গিয়ে ওখানে উৎসব করছে মানে ওই জাহাজের উপরে দাঁড়িয়ে সে কি নৃত্য। এই ঘটনা আমেরিকার প্রভাব আছে এবং আমেরিকা তাকে বাধ্য করাবে ডক্টর ইউনূসকে মানতে। তাই আরাকান আর্মি ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো একটা বড় বিপদের বার্তা নিয়ে এলো, ঠিক যেরকম ভাবে বালুচিস্তান পাকিস্তানের জন্য এক বড় বিপদ। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি মেন শক্তি এবং জাতীয় পার্টি এখন বলছেন না নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে। ঠিক বাংলাদেশের কাছেও এটা একটা সতর্ক বার্তা। এই সতর্ক বার্তা আশা করি নিশ্চয়ই তারা বুঝতে পারবে। ভারত পাকিস্তানের যখন সংঘর্ষ চলছে, 4 দিন ব্যাপী এই যুদ্ধকালীন পরিস্থিতি, তার আগে থেকেই কোথাও 22 তারিখের পর তখন মনে হলো পাহেলগাঁওর এত বড় ঘটনা কি কারণে ঘটলো এবং এই ঘটনার সাথে কীভাবে যোগগুলো রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন যেসব দেশগুলো রয়েছে, বিভিন্ন রুট দেখতে পাচ্ছি, সেগুলো ডটগুলো মেলানোর চেষ্টাতেই দিন রাত উজাড় করতে হচ্ছে সবাইকে। টোটাল R+ নিউজের টিম খাটছে, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করতে হচ্ছে। তো তার মধ্যে কেউ কেউ বলছিলেন যে হঠাৎ বাংলাদেশ নিয়ে চুপ করে গেলেন কেন? বাংলাদেশ কি চুপ করে গেছে? আলাম না, এখন ওদের হচ্ছে ওরা গেস করার চেষ্টা করছে। যারা পাকিস্তানকে ভালোবাসে, বাংলাদেশের যারা পাকিস্তান না রহে তকদীর পাকিস্তান জিন্দাবাদ যারা এরকম বলে, তারা একটু মেজার করছে যে পাকিস্তান যে আমাদের এত সাপোর্ট দিই, তাতে কি পাকিস্তান কিছু করে উঠতে পারবে ভারতের সাথে? এই যে এত ভারত বিদ্বেষ আমরা করলাম, আখেরে ফল কি হলো? চীনে কি লোকে চিকিৎসা করতে যাচ্ছে? এই সমস্ত বিষয়গুলো ভাবছিলাম। তারপর এই ভাবনাটাই থেকে গেছে। তার কারণ তারপরের ঘটনা প্রবাহ এত দ্রুত বেড়েছে যে যেখানে বাংলাদেশ নিয়ে সেরকম করে কিছু করা হয়ে ওঠেনি। কিন্তু যখনই এই সিজ ফায়ার এবং হঠাৎ করে দেখলাম ডক্টর ইউনূসের একটা ফ্লাশ, যে ডক্টর ইউনূস তিনি ভারতকে এবং পাকিস্তানকে যেভাবে বলছেন তাতে মনে হলো ডক্টর ইউনূস কি বাংলাদেশে এখন তো তিনি উপদেষ্টা, তিনি কি ডোনাল্ড ট্রাম্পেরও উপদেষ্টা হয়ে গেলেন? না, ঠাট্টা করছি না, কিন্তু সিরিয়াস ব্যাপার। তার কারণ তিনি বলছেন যে ভারত এবং পাকিস্তান উভয়েই সংযম দেখিয়েছে, উভয় দেশকেই ধন্যবাদ। পাকিস্তানকেও ধন্যবাদ দিয়েছেন, ভারত বিদ্বেষ যেটা তার অবলম্বন ছিল, উত্তর পূর্ব ভারতে আগুন জ্বালিয়ে জ্বলবে, এই যে কত বড় বড় বাগাড়ম্বর, এই সমস্ত কিছু তিনি ভুলে গিয়ে ভারতেরও প্রশংসা করছেন এবং ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করছেন। আমি তাই ভাবলাম যে ভদ্রলোকের এমনি কিন্তু মানে ক্যারিশমা আছে, এটা আগেও বলেছি, ভদ্রলোক ক্যারিশম্যাটিক, প্রচুর কিছু রাজনীতি না করেও একটা দেশের প্রধান হওয়া যায়। তারপর হচ্ছে অর্থনীতি নিয়ে চর্চা করে, ব্যাংকিং নিয়ে চর্চা করে নোবেল পুরস্কার পাওয়া যায়, সেটা আবার অর্থনীতির নয়, শান্তিতে। এই যে ভ্যারিয়েন্ট, নানা ধরনের ভ্যারিয়েন্ট নিয়ে তো চর্চা করাই তো একজন সাংবাদিকের কাজ, এবং সেই কাজটা তো ভালোভাবে করতেই হবে। তা আমার ডক্টর ইউনূসকে নিয়ে ভীষণ পছন্দ হয়, তাকে নিয়ে চর্চা করতে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ ডক্টর ইউনূস আমেরিকার পন্থী কেন হয়ে গেলেন? তিনি তো হচ্ছেন বিল ক্লিন্টন পন্থী, মানে ধরে নেওয়া যায় ডেমোক্র্যাটদের সাথে তার একটা দহরম মহরম আছে। কিন্তু দহরম মহরম হঠাৎ কি ডোনাল্ড ট্রাম্পের সাথে? এমনি ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ট্র্যাজেক্টরি পার্সন, মানে হঠাৎ তিনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে কথা পৌঁছে পোঁ করে ঘুরে গিয়ে উনি 360 ডিগ্রিতে তিনি পোঁ করে ঘুরতে শুরু করে দিলেন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাই ব্যতিব্যস্ত থাকে পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা, এমনকি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটরাও বলতে পারে না যে কখন তিনি কি স্টান্স নেবেন।
এহেন ব্যক্তি যখন যখন ডক্টর ইউনূস এত প্রশংসা করছেন বা একটা সাইড নিয়েছেন, তখন ব্যাপারটা মাথায় স্ট্রাইক করলো, কেন এটা? গোটা বিশ্বব্যাপী একটা সমস্যাকে নিয়ে আজ আপনাদের কাছে হাইলাইট করব, কেন বাংলাদেশের ডক্টর ইউনূসের এই ভোলবদল হচ্ছে এই কারণেই। আরাকান আর্মি, একদিকে আমি দেখাবো আপনাদের, এডিটর সাহেবকে বলবো যে একটু ওই অঞ্চলটা দেখাতে। আরাকান আর্মি আরাকান প্রদেশের দখল নিয়ে নিয়েছে এবং তাদের সাথে লড়াইটা কার হচ্ছে? জুন্টা সরকারের। এই জুন্টা সরকারকে বরাবরই চায়না অত্যন্তভাবে সশস্ত্রকরণ করেছে। এটা আমেরিকানদের বিরুদ্ধে এই জুন্টা সরকার। ভারতের কোনো অসুবিধা হয়নি তাদের সাথে একটা মোটামুটি নিরাপদ দূরত্ব রাখতে, তার কারণ একটা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির কারণে প্রতিবেশী না হলেও বার্মাকে ভারত বরাবরই হচ্ছে নানা ধরনের সাহায্য করেছে এবং অতীতেও জানেন যে এই বার্মা বা আরাকানে বাঙালিদের একটা বিরাট সেখানে উপস্থিতি ছিল। অনেকেরই নাম শুনেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন নিশ্চয়ই, সবাই শুনেছেন, অত বড় সাহিত্যিক। তিনি কিন্তু বার্মাতে চাকরি করতেন। এই যে ইন্দ্রনাথের এত ভালো ভালো অ্যাডভেঞ্চারগুলো বার্মা থেকে কলকাতা আসার সময় বা কলকাতা থেকে বার্মা যাওয়ার সময় এই জাহাজের ডেকে বসে বসে এগুলো লিখতেন। এমনি স্বাভাবিক তিনি লেখক ছিলেন। এই দীর্ঘ পথ তিনি যাত্রাপথে এরকম অনেক গল্প লিখেছেন, যে কারণে দেখবেন তার গল্পে এই ধরনের বার্মা যাওয়ার পথে হঠাৎ সমুদ্রে ঝড় উঠল, তারপর ইন্দ্রনাথ কি করলো, এই সমস্ত কিছু রয়েছে। আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি আছে, যেমন অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী, উত্তম কুমারের স্ত্রী। তিনিও কিন্তু বার্মা থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর দেশ যখন স্বাধীন হচ্ছে, ভারত যখন স্বাধীন হচ্ছে, হেঁটে হেঁটে প্রায় আসতে হয়েছিল। ফলে সেখানে বাংলা ভাষাভাষী বহু মানুষ এককালে ছিল এবং আপনারা এটা জানেন। তাই বার্মাতে যখন জুন্টা সরকার এবং এদিকে আরাকান আর্মি সেখানে দখল নিয়েছে, কিন্তু রোহিঙ্গার ব্যাপারে দেখা গেছে জুন্টা সরকারও রোহিঙ্গাদের পছন্দ করে না, এমন অত্যাচার করেছে যে তারা দেশান্তরী হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কেউ কেউ ভারতেও ঢুকে গেছে। জানিয়ে ভারতের রাজনীতি বরাবরই তোলপাড় হয়। এখন কোথায় কে আছে সেটা আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটা ভারতের যারা অভিবাসন দপ্তর রয়েছে, বিভিন্ন দপ্তর যেগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের, তারা অনেক ভালো বলতে পারবে। বার্মা এই যে আরাকান প্রদেশ, এই আরাকান প্রদেশে দখল নেবার পর তারা প্রথম দিকে ভয়ঙ্কর অত্যাচার নামালো সেই রোহিঙ্গাদের উপর। রোহিঙ্গারা আবারও দলে দলে আসতে শুরু করলো। বাংলাদেশের উপর এক বড় মানবিক বিপর্যয় হলো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা আশ্রয় দিয়েছিলেন এবং রাষ্ট্রপুঞ্জ বলেছিল যে আশ্রয় দিলে বাংলাদেশকে তারা একসময় ঠিক সেটাকে বুঝে নেবে, মানে হচ্ছে তাদের কাছে কিছু সাহায্য পৌঁছে যাবে, হিউম্যানিটেরিয়ান এইড পৌঁছে যাবে, এইভাবে রাষ্ট্রপুঞ্জ রাজি করিয়েছিল। শেখ হাসিনাও রাজি ছিলেন। এবার শেখ হাসিনাকে তারা তো সরিয়ে দিলেন 5ই আগস্টে, একটা তথাকথিত বিপ্লবের নামে শেখ হাসিনা হলো এবং শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিলেন। একদিকে শেখ হাসিনা বিরোধিতা এই আছিলায় ভারত বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের কোলে গিয়ে বসে পড়লেন। তো এমন কোলে বসলেন যে কোলে তো কাঁটা লাগানো, এবং কাঁটায় বিদ্ধ হতে শুরু করলো। জামাত বলছে একটু সহ্য করুন না ডক্টর ইউনূস, একটু সহ্য করুন। জামাত এরকমভাবে বোঝালো তার শফিকুর রহমান, এক সময় হচ্ছে বজ্র নির্ঘোষে কথা বলেন, বিপদে পড়লেই দার্শনিক হয়ে যান, সুবিধা আছে। তারা এইভাবে বিরোধিতা করতে শুরু করলো এবং এই বিরোধিতার মাঝে তো আর রোহিঙ্গা সমস্যা মিটল না। এদিকে আরাকান আর্মি দখল করে, এবং অত্যন্ত বিশৃঙ্খলা সম্পন্ন আর্মি কিন্তু করে, একদম বন্দুক নিয়ে নাভ নদী, যেটা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে বার্মা, নাভ নদীতে একেবারে বন্দুক হাতে এরকমভাবে ঠাস ফায়ারিং চলছে। এদিকে আরাকান পতাকা দিয়ে বাংলাদেশের সীমানায় গিয়ে ওখানে উৎসব করছে মানে ওই জাহাজের উপরে দাঁড়িয়ে সে কি নৃত্য! এই নৃত্য দেখে তো ডক্টর ইউনূস বলছে এ কী হবে। এটা বাংলাদেশের আর্মির যারা ইউটিউব করেন, মানে প্রাক্তনরা অবশ্য, যারা সার্ভিসে আছেন তারা কি করে করবেন, তারা বলছেন এটা কি করে হয়, এই সমস্যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হলো। ভারতের কিছু করার নেই, তার কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত কিছু করতে গেলেই, ভালো কিছু করতে গেলে ভালোটা নিয়ে বলবে এই দেখুন দাদাগিরি করতে এসছে, আবার আগ্রাসী। এটা হচ্ছে বাংলাদেশের স্টান্স, ওরা পাকিস্তানের মতোই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্যতিক্রম যিনি ছিলেন তাকে সরিয়ে দিয়েছে।
এরকম একটা কঠিন অবস্থার সময় রাষ্ট্রপুঞ্জ বলল একটা মানবিক করিডর হতে হবে। মানবিক করিডরটা কি? একেবারে আরাকান দেশ থেকে এই করিডরটা একদম বাংলাদেশ অবধি আসবে, যেখান দিয়ে হচ্ছে যারা রোহিঙ্গা রয়েছে যারা যাতে যেতে পারে এবং যে রোহিঙ্গারা আসতে পারে, এই ব্যাপারটা করিডর হবে। এই করিডরের প্রস্তাব আসার পরই ডক্টর ইউনূসের কাছে একটা পথ খুলে গেল। রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকানপন্থী ডক্টর ইউনূস তিনি এই সুযোগ হাতছাড়া করা নেই এবং এতে ভারতেরও কোনো অসুবিধা নেই, তাই তিনি এই ব্যাপারে প্রথমে রাজি হয়ে গেলেন। সেই দিন থেকে শুরু হলো জামাত ইসলামী বা বাদ বাকিদের ডক্টর ইউনূসকে বুঝে নেবার পালা। তখন উভয় পক্ষে শুরু হয়ে গেছে টাগ অফ ওয়ার। এমতো পরিস্থিতিতে তিনি বললেন, ঠিক আছে, অসুবিধা থাকলে মানবিক করিডর নয় আপাতত স্থগিত থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি ডক্টর ইউনূসের মনের কথা? আদপে তা নয়। তার কারণ এখনকার টুইট দেখে এটা বোঝা যাচ্ছে এই ঘটনা আমেরিকার প্রভাব আছে এবং আমেরিকা তাকে বাধ্য করাবে ডক্টর ইউনূসকে মানতে। শেখ হাসিনা এটার বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যে কোনোভাবে আমাকে সরতে হলো একটাই কারণে, সেন্ট মার্টিন দ্বীপ আমি দিতে চাইনি আমেরিকাকে, আর স্পষ্টভাবে বলেছিলেন, কোনো ইনিয়ে বিনিয়েও নয়। কিন্তু তিনি হয়ে গেলেন দেশদ্রোহী, তিনি হয়ে গেলেন ফাঁসির আসামি। মানে এবার বোঝা যাচ্ছে কারা তাকে ফাঁসিতে ঝোলাতে চাইছিল এবং ফাঁসিতে ঝোলা ল্যাটা চুকে গেল। আরে বাবা, আমেরিকার সাথে বন্ধু করতে হবে, আমেরিকার সাথে করবে, তোমাদের ব্যাপার। কিন্তু কতগুলো আন্তর্জাতিক বিধি নিষেধ আছে। এরপর শুরু হলো মানবিক করিডর নিয়ে ছানবিন করা। বিশ্বের ইতিহাসে বিভিন্ন সময় মানবিক করিডর হয়েছে, কিন্তু তা ভয়ঙ্কর বিপর্যয়কারী হয়েছে। সিরিয়ার শরণার্থীদের নিয়ে হয়েছিল টার্কি থেকে, এবং সেই মানবিক করিডরের উপর হামলা চালায় বিদ্রোহীরা, শত শত লোককে মারে। তার আরেকটা উদাহরণ হচ্ছে যখন যুগোস্লাভিয়া ভেঙে সার্বিয়া তৈরি হচ্ছে, সে সার্বিয়ানদের উপর এই মানবিক করিডরের উপর হামলা চালায় হচ্ছে আরেক গোষ্ঠী। হাজারে হাজারে মানুষ মারা যায়। নরকঙ্কালগুলোর ছবি পরবর্তী সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল। মানবিক করিডরের এরকম বহু ইতিহাস কিন্তু রয়ে গেছে। যদি ইতিহাস বলতে থাকি তাহলে একটা মানবিক করিডরে কিন্তু সাকসেসফুল হয়নি। তাহলে যে মানবিক করিডরের কথা বলছে সেখানে কি রাজি আছে জুন্টা সরকার? তারা কি চাইবে? বা আরাকান আর্মি কি সত্যি সহযোগিতার কথা বলবে? বা যদি বা বলে সেটা তারা মানবে? বা গোটা রাষ্ট্রপুঞ্জ কি এই ব্যাপারে চীন সহ অন্যান্য দেশকে রাজি করাতে পারবে? বা ভারতকে কি সম্পূর্ণ এই ব্যাপারে বলতে পারবে? এই দেশগুলো, বাংলাদেশ হোক বা আরাকান আর্মি, সবাই মিলে যে ভারত এই মানবিক করিডর সত্যিকারের মানবিক করিডরের জন্য ব্যবহার হবে? তাহলে কতগুলো যদি আছে, কতগুলো কিন্তু আছে। এই যদি কিন্তুকে অতিক্রম করে মানবিক করিডর হওয়া কি আদপেই সম্ভব? তাই বাংলাদেশ গিয়ে পড়ছে আরেক গাড্ডায়। ইতিমধ্যে যারা শেখ হাসিনাকে নিষিদ্ধ করার দাবি প্রবল হওয়াতে ডক্টর ইউনূস তখন এখন কোন দিকে যাবেন? কাকে তিনি তুষ্ট করবেন? একে তুষ্ট করতে গেলে তাকে একেবারে দৌড় করাবার জন্য রেডি আছে। ঠিক যেভাবে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছিল নানাবিধ কারণে, সেখানে তো লজিক খুব পরিষ্কার ছিল। তিনি তো পরিষ্কার বলে দিয়েছিলেন, সেন্ট মার্টিন দ্বীপ যেহেতু আমি ছেড়ে দিইনি, সে কারণে আমাকে যেতে হবে, যেতে হলো। একই অবস্থা। অর্থাৎ এই উপমহাদেশের রাজনীতিতে যেমন চীন এখন একটা বড় বিষয়, তার কারণ বার্মাতে জুন্টা সরকারকে চীন সহযোগিতা করে। আরাকান আর্মির ক্ষেত্রে ঠিক তেমনভাবে আমেরিকার একটা সহযোগিতার প্রশ্ন রয়ে গেছে, রসদ পায়। তাই আরাকান আর্মি ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও একটা বড় বিপদের বার্তা নিয়ে এলো, ঠিক যেরকমভাবে বালুচিস্তান পাকিস্তানের জন্য এক বড় বিপদ এই মুহূর্তে। আর এইসব সম্ভাবনাগুলোই কিন্তু বলেছিলাম আমরা, যে কাউকে এরকম একদানে ইমপ্লিকেট করে হটিয়ে দেওয়া যায়, একটা বিপ্লবের নামে আসলে অন্য ধরনের একটা প্রক্রিয়া চালানো যায়, সবই করা যায়। কিন্তু যথার্থভাবে এই উপমহাদেশের মধ্যে এতগুলো সংকটকে মিটিয়ে একটা সত্যিকারে উন্নত ভবিষ্যৎ দেওয়ার কথা কে বলতে পারবে? কোন রাষ্ট্রনায়ক এখন রয়েছে? ডক্টর ইউনূস। তার সম্পর্কে আর কী বা বলা যেতে পারে? বাংলাদেশের বহু মানুষ এখন তাকে নিয়ে আর উচ্চাসা পোষণ করেন না, বলেন লোকটা বলে ভালো, সুন্দর ব্যক্তি, কিন্তু
ও ঠিক দেশ চালাবার মতো মেটেরিয়াল নন। তাহলে কি বিএনপির তারেক রহমানকে কেউ কেউ বলছেন, ডক্টর ইউনূস তিনি হবেন উপদেষ্টা পরিষদের যেরকম প্রধান আছেন থাকবেন, তাকে সহযোগিতা করবেন তারেক রহমান, যে কয়েক গন্ডা কেসে সে দেশ ছাড়া হয়ে বসে আছে। তার মা অসুস্থ হয়ে সুস্থ হয়ে আবার ফিরে এলেন, ছেলে ফেরেনি, ছেলের বউ এবং আরেক ছেলে, যে প্রয়াত ছেলে বউ, অর্থাৎ দুই বৌমাকে সঙ্গে করে নিয়ে এসছেন বাংলার রাজনীতিতে। বিএনপির যারা রয়েছেন, যারা তার হয়ে আর কি বিভিন্ন রকম হচ্ছে ফাইফরমাস খাটেন, খারাপ অর্থে বলছি না, সেটা তো আছেই, যেরকম তারা বলছেন যে না ঠিক আছে, প্রথম দিকে বলতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি মেন শক্তি এবং জাতীয় পার্টি, এখন বলছেন না নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে। কত তাড়াতাড়ি ক্ষমতা আসবে। একদিকে এই মানব করিডরের নামে কি এক বড় রকমের তামাশা তৈরি করা হচ্ছে, এক বড় রকমের প্রহসন, যে প্রহসন হয়তো একটা ভয়ঙ্কর দুর্যোগের আগাম সতর্কতা। এই প্রশ্ন যখন থাকছে তখন ক্ষমতার কুর্সি নিয়ে বিএনপি এদের লড়াইটা চলছে, সবই তো দেখতে পেলাম। এবং তার মধ্যে কোথাও একটা জায়গায় অনেকে অখুশি হচ্ছিলেন আর কি, তারা পাকিস্তানের ওই তথাকথিত হলুদ মিডিয়ার মতো, যারা ডিসইনফরমেশনকেই ইনফরমেশন ভাবে, আর ইনফরমেশনটাকে হচ্ছে এটা হচ্ছে বকওয়াস, ইন্ডিয়ার বয়ান, তাদের সাথে সুর মিলিয়েছিল বেশ কিছু বাংলাদেশি ইউটিউবার এবং চ্যানেল। তৎক্ষণাৎ ভারত সরকার সেগুলোকে ব্যান করে দিয়েছে, একেবারে সেগুলোর তালাচাবি এঁটে দিয়েছে। তাই বলছি যে বাংলাদেশে ডক্টর ইউনূস একটা বছর এখনো হয়নি, কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন নানা রকম রাজনৈতিক ঘুঁটি সাজাতে, এবং এই রাজনৈতিক ঘুঁটি সাজাতে গিয়ে বাংলাদেশের হয়তো অন্যান্য রাজনীতিবিদ যারা রয়েছেন, এনসিপি তার মধ্যে গুরুত্বপূর্ণ, যাকে দিয়ে তিনি ইন্টার্নশিপ করিয়েছেন রাজনীতির, যাদেরকে তিনি ট্রেনিং দিয়েছেন, তাদের কেউ কেউ বলছে ডক্টর ইউনূস একটা ফালতু লোক। তার কারণ এই সমন্বয়কদের মধ্যে যারা মন্ত্রী হয়ে বসে আছেন আর যারা মন্ত্রী হতে পারেননি, রাজপথে এসে নেমেছেন, মানে দু ধরনের এখন সমন্বয়ক আছে। কেউ গদিতে বসা সমন্বয়ক, এই যেমন মাহফুজ আলম গদিতে বসে গেছে, সজীব আহমেদ ভুইয়া এটা গদিতে বসা সমন্বয়ক, আর ফুটপাতে বসা সমন্বয়ক এই নাহিদ অবশ্য বিপদ বুঝে ছেড়ে এসেছে, এই সার্জিস আলম, আর তার সাথে হাসনাত আবদুল্লাহ গরম গরম কথা বলে, একদম পুরো যখন এরকম জোরসে বলে একটা ধনুকের মতো বডিটা বেঁকে যায়, কি বাপরে, এরকম হাতটা তুলছে। এই বাংলাদেশের রাজনীতিতে এখন যে চিত্রনাট্যটা তৈরি করা হয়েছে, এই চিত্রনাট্য থেকে বাংলাদেশ কিন্তু বেরোবার মতো সক্ষমতা নেই। ও আইএসআইয়ের দম কত আছে সে তো বোঝাই গেল। 4 দিনের যুদ্ধে একেবারে বলছে চাচা আপন প্রাণ বাঁচা, কোনো রকমে গিয়ে স্যাম চাচাকে ধরেছে আমেরিকা। স্যাম চাচা বলছে আরে তথাস্তু, ঠিক আছে, তাই ওটা বলে দিয়েছিলি কেন যে এই খারাপ কাজ আমাদের কথায়, টাকা নিয়েছিস, কাজ করেছিস, আর বাকি ভারতের সাথে বুঝো এই যুদ্ধে। তাই আমরা নজর রাখছিলাম, এক জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেন দৃষ্টি আছে, এই উপমহাদেশের, আমেরিকার আছে, ইউরোপিয়ান ইউনিয়নের আছে, বাংলাদেশের উপরেও আছে। তার কারণ একটা সামরিক ঘাঁটি না তৈরি করলে চীনকে সাহায্য করা যাচ্ছে না। চীন চাইছে বঙ্গোপসাগরে আসতে, আর ভারত আছে মাঝখানে, সবই দেখছে। তার মিলিটারি পাওয়ারকে নিয়ে যে খেললি করবে, যার মিলিটারি পাওয়ারকে যারা বুঝতে পারবে না, এই প্রফেশনালিজমকে ভারতীয় আর্মির যারা বুঝতে পারবে না, বারবার তারা ভুল করবে, ভুল সংশোধন করার অনেকের কাছে সুযোগও থাকবে না। ঠিক বাংলাদেশের কাছেও এটা একটা সতর্কবার্তা। এই সতর্কবার্তা আশা করি নিশ্চয়ই তারা বুঝতে পারবে, এবং আগামী দিনে এই বিষয়ের দিকে আবারও আমরা নজর দেওয়া শুরু করেছি। ডক্টর ইউনূস অনেক কিছু করেছেন, কিছু জায়গায় এমন কিছু ভুল বা অন্যায় আপনি করে গেলেন, এবং সেটাকে রেশনালাইজ করার জন্যে যাদেরকে আপনি রাজপথে নামালেন, আর যাদেরকে অত্যাচার করা হলো তারা বিচার পেল না, 8 দফা দাবি আপনি মেনে নিলেন না, আপনাকে হয়তো আগামী দিনে মেনে নেওয়ার সুযোগটাও আপনার কাছে থাকবে কি, প্রশ্নটা রেখে গেলাম। আজকের মতো শেষ করছি। অ্যাকশন রিয়াকশন চলতেই থাকবে, এবং যা অ্যাকশনের কী রিয়াকশন হতে পারে তার সম্ভাব্য পূর্বাভাস আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে দেব। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, R+ নিউজ দেখবেন। ডিসইনফরমেশনের বিরুদ্ধে R+ ডিজিটাল
এক শক্তিশালী জোরালো প্রতিবাদ। ফলো করবেন, শেয়ার করবেন।